সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সরকার ফেলতে ইউএসএইডের $29 মিলিয়ন প্রকল্প, অর্থ পেয়েছে যারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এই ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মুজিবের স্মৃতি মাখা রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে হাসিনার সাফল্য দাবি আওয়ামী লীগের, চুপ বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে সংসদে জামায়াতের রফিকুল ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার তাগিদ, নির্দেশ দিলেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, রাজধানীতে আবারও ছাত্রলীগের প্রতিবাদ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় নেতাদের দেশে ফেরার নির্দেশ শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন সামরিক জোট গঠনে মিত্র দেশগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলি গোলানি ব্রিগেডের সেনা নিহত, আহত 12। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণ এসপিএল শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের $29.9 মিলিয়ন একটি তহবিলের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফাঁস হওয়া নথিপত্রের বরাতে দাবি করা হচ্ছে, এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে দৈনিক সমকাল, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস এবং দ্য হাঙ্গার প্রজেক্টের কাছে পৌঁছেছে। 2024 সালের আগস্টে দাঙ্গায় আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যে এই তহবিলের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নথি অনুযায়ী 2017 সালের 3 ফেব্রুয়ারি ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। শুরুতে এই প্রকল্পের বাজেট $1.8 মিলিয়ন থাকলেও 2022 সালের জানুয়ারিতে চুক্তির মেয়াদ 2025 সাল পর্যন্ত বাড়ানো হয়। একই সঙ্গে বরাদ্দ প্রায় 1555% বৃদ্ধি করে $29.9 মিলিয়ন উন্নীত করা হয়। এই প্রকল্পের অর্থায়ন করেছে ফেডারেল সরকার। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, এই তহবিলের অর্থ প্রধানত 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যয় করার পরিকল্পনা ছিল। দৈনিক সমকাল, হামিম গ্রুপের কর্ণধার কে আজাদের মালিকানাধীন এই পত্রিকাটিকে প্রায় $29,000 প্রদান করা হয়। তরুণ ও নারী নেতৃত্ব নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য এই উপ-অনুদান বরাদ্দ ছিল। মীর শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান বিটনিক মার্কেটিং কমিউনিকেশনসকে প্রায় $1,02,200 দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংঘাত নিরসন বিষয়ে একটি ডিজিটাল জ্ঞানভাণ্ডার তৈরি। কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানি এবং সার ঘটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল, বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবিচ্ছিন্ন তেল এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ। একদিকে যেমন সারা দেশে তেল সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে নেই বিদ্যুৎ, আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, কৃষকদের ওপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুতের জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে। আবারও বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার। কৃষি উৎপাদনের মৌসুমে সেচ ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে।
বাংলাদেশের নির্মীয়মান রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার আরও একটি মাইলস্টোন স্পর্শ করল। সে দেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মীয়মান ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার চুল্লিতে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম বোঝাইয়ের কাজ শুরু হয়েছে। ১ মাসব্যাপী এই কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রযুক্তিবিদেরা তাই বলছেন, বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসাবে স্বীকৃতির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। চলতি বছরের অগস্ট মাসেই ওই কেন্দ্র থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। এদিকে ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাফল্য দাবি করে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে বিদেশে সমাজমাধ্যমে মেগা প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। তাদের বক্তব্য, ওই প্রকল্পের সাফল্যের পুরো কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার। দলের তরফে এক ভিডিও বার্তায় হাসিনার কৃতিত্ব বর্ণনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়া বিভিন্ন সময়ে ওই প্রকল্পে শেখ হাসিনার অবদানের নজির হিসাবে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে প্রচার করেছে আওয়ামী লীগ। এই প্রকল্পে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে? বাংলাদেশের প্রকল্পটিতে পরমাণু শক্তি থেকে জলবিদ্যুৎ তৈরি করা হবে। প্রযুক্তিবিদেরা জানাচ্ছেন, জ্বালানি কক্ষে ইউরেনিয়াম প্রবেশ করার পর সেখান থেকে যে প্রবল তাপ উৎপাদিত হবে তা দিয়ে জল ফুটিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ভারত সীমান্তের অদূরে পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে রূপপুরে নির্মীয়মান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের জমানায়। পূর্ব পাকিস্তানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দীর্ঘ সমীক্ষার পর পাবনাকে বেছে নেওয়া হয়েছিল। ১৯৬১ সালে ওই প্রকল্পের প্রাথমিক কাজ, বিশেষ করে স্টাফ কোয়ার্টার এবং অন্যান্য নির্মাণ কাজ শেষ হওয়ার এক পর্যায়ে জামায়াতে ইসলামীর সাংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারের বয়স ২ মাসের বেশি হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় দলীয়করণ শুরু হয়েছে। সব জায়গায় আওয়ামী স্টাইলের দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন রফিকুল ইসলাম। বৈষম্য ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এখন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। জেলা পরিষদে বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সচিবালয়ে যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী আমলে ওএসডি ছিলেন, এখন আবার তাদের ওএসডি করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগে এটি বেশি হচ্ছে। গণমতের রায় বাস্তবায়ন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মন্তব্য করে জামায়াতে ইসলামের এই নেতা বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিএনপির ছিল। এখন গণভোটের রায় কার্যকর করা নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। রফিকুল ইসলাম বলেন, সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা হল বিরোধী দল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এসব বিষয়ে তাদের কোনো কথা নেই। ১৯৯৭ সাল থেকে একসাথে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের কথা তুলে ধরে জামায়াতে ইসলামের এই সদস্য বলেন, এই নির্বাচনের পরই আমরা জামায়াত এত খারাপ হয়ে গেলাম। রফিকুল ইসলাম খান বলেন, স্বৈরাচারী সরকারের পতন ২০১৩ সালেই হওয়ার কথা ছিল। সে বছরের ২৯ ডিসেম্বর নেতাদের দ্রুত দেশে ফেরার তাগিদ, এমন একটি বার্তা শেখ হাসিনার নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে, এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বা নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এই বিষয়ে স্পষ্ট নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দলীয় ঘনিষ্ঠতেছু মহলের ভাষ্য, সংগঠনকে সক্রিয় করা এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসাবে অভ্যন্তরীণভাবে এমন বার্তা থাকতে পারে। তবে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলো সময় সময়ই তাদের নেতাকর্মীদের সংগঠিত করতে নির্দেশনা দেয়, কিন্তু সাধারণত তা দলীয় সভার লিখিত বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যমে জানানো হয়। যাচাইবিহীন বার্তা ছড়িয়ে পড়লে তা বিভ্রান্তির কারণ হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের মতে এটি রাজনৈতিক কৌশল বা প্রচারণার অংশও হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত হিসাবে দেখছেন, আবার কেউ এটিকে গুজব বলেই মনে করছেন। সবশেষে বলা যায়, শেখ হাসিনার নামে প্রচারিত দেশে ফেরার তাগিদ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই নির্ভরযোগ্য সূত্র বা অফিসিয়াল ঘোষণা ছাড়া এ ধরনের তথ্যকে সতর্কতার সঙ্গে গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
পরিস্থিতি মোকাবেলায় নেতাদের দ্রুত দেশে ফেরার নির্দেশ এমন একটি বার্তা শেখ হাসিনার নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বা নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এ বিষয়ে স্পষ্ট নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দলীয় ঘনিষ্ঠ কিছু সূত্রের ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর প্রয়োজনীয়তা থেকেই এমন আলোচনা উঠে আসতে পারে। তবে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলোর সময় সময় নেতাকর্মীদের সংগঠিত করতে নির্দেশনা দিয়ে থাকে, কিন্তু সাধারণত তা দলীয় সভা, প্রেস বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়। যাচাইবিহীন বার্তা ছড়িয়ে পড়লে তা বিভ্রান্তির কারণ হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের মতে এটি রাজনৈতিক কৌশল বা প্রচারণার অংশ হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত হিসাবে দেখছেন, আবার কেউ এটিকে গুজব হিসাবেই বিবেচনা করছেন। সবশেষে বলা যায়, শেখ হাসিনার নামে প্রচারিত দেশে ফেরার নির্দেশ এখন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে দীর্ঘ এবং বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের মধ্যে চলমান সংঘাত 2 মাস পার করলেও বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা জোরালো হয়েছে। গত 8 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে তেহরান এই জলপথ অবরুদ্ধ রেখেছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ইরানকে আলোচনায় আনতে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি ওমান এবং ইরানের জলসীমার মধ্যে অবস্থিত। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের জোর তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামের এই জোটে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বিশ্বজুড়ে তাদের দূতাবাসগুলোতে পাঠানো এক তার বার্তায় ক্যাবলে এই জোট গঠনের ঘোষণা দিয়ে মিত্র দেশগুলোকে শুক্রবারের মধ্যে তাদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে। সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই গোপন বার্তার তথ্য নিশ্চিত করেছে। এই জোটের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। সম্প্রতি এই এলাকায় একাধিক তেলের ট্যাঙ্কারে হামলা এবং পাল্টাপাল্টি অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যৌথভাবে এই জোট পরিচালনা করবে। তবে মজার বিষয় হল, এই প্রক্রিয়ায় রাশিয়া, চীন, বেলারুশ এবং কিউবার মতো প্রতিপক্ষ দেশগুলোকে দূরে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, এই জোটে দেশগুলো তাদের সক্ষমতা অনুযায়ী বিভিন্নভাবে অবদান রাখতে পারবে। এর মধ্যে তথ্য আদান-প্রদান, দূতাবাসিক নৈবিক সমন্বয় কিংবা সরাসরি নৌবাহিনীর উপস্থিতি অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স এই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব প্রচেষ্টা শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এই জোট গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরালো করতে চায়।
তবে ইউরোপীয় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে পরিচালিত এই আত্মঘাতী ড্রোন হামলায় লিয়েম বেন হামো ১৯ বছর বয়সী ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেডের এক সেনা সদস্য নিহত হয়েছেন। পৃথক আরেকটি হামলায় উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় আরও ১২ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোন বা সুইসাইড ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এই আকস্মিক হামলায় ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী লিয়েম বেন হামো নিহত হন। এ সময় আরও এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় হিজবুল্লাহর আরেকটি ড্রোন সরাসরি একটি সামরিক সাজোয়া যানে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা ১২ জন সেনা সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা কিছুটা গুরুতর হলেও বাকিরা আশঙ্কামুক্ত। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গোলানি ব্রিগেডের মতো সম্মুখ সারির ইউনিটগুলো হিজবুল্লাহর ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় নিয়মিত প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্তে উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে।